আমন্ত্রণ এডিটোরিয়াল চয়েজে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলের এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 3 আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কতটা নির্মম, কতটা যে হৃদয় বিদারক আনাসের একটি চিঠি কেন্দ্র করে। দর্শক, আমরা সেই দিকে বিস্তারিত যাব, কিন্তু তার আগে জেনে আসি আদালতের রায়টা আজকে কি হয়েছে, তারপর সেই আলোচনায় যাব। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ সোমবার এই রায় দেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায় পড়ে শোনান। রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই 3 আসামির সম্পদ জব্দের আদেশও দেয়া হয়েছে। রায়ে ডিএমপির রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে 6 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর সাবেক কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে। মামলার আসামিদের মধ্যে 4 জন পলাতক। তারা হলেন হাবিবুর, সুদীপ, আক্তারুল ও ইমরুল। গ্রেপ্তার আছেন আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল। সরকার পতনে 1 দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল 2024 সালের 5 আগস্ট। এই কর্মসূচিতে সেদিন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন কর্মসূচি সফল করতে রাজপথে নামা 6 আন্দোলনকারীকে গুলি করে রাজধানীর চানখারপুল এলাকায় হত্যা করা হয়। এই 6 শহীদের একজন শাহরিয়ার খান আনাস। তখন তার বয়স ছিল 16 বছর 9 মাস, মাত্র 16 বছর 9 মাস। রাজধানীর গ্যান্ডারি আদর্শ একাডেমিতে তার পড়াশোনা, সেইখান থেকে তার বেড়ে ওঠা এবং বিজ্ঞান বিভাগে 10ম শ্রেণীর যে পড়তো আনাস, সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়ে আনাস। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে রেখে গিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুরে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের প্রমাণ হিসেবে আনাসের লেখা চিঠিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 উপস্থাপন করে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ। এই মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হয়েছে। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলুম না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো মা? একদিন তো মরতেই হবে। আনাস তার চিঠিতে আরো লিখেছিল, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই তো প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস। দর্শক, আনাস কি জানতো যে তার এই মিছিলেই যাওয়ার পরেই সেদিন তার জীবনের শেষ পরিণতি ঘটবে? আনাস কি জানতো? জানি না মৃত্যুর আগে মানুষের কি হয়, কিন্তু আনাস লিখে গিয়েছিল। আনাস দেখে যেতে পারেনি সেদিনের জয় জয়কার, সেদিনের ঢাকা শহরের কি চিত্র হয়েছিল। আনাসের রক্ত বৃথা যায়নি। আজকের এডিটোরিয়াল চয়েজে আমরা আনাস সহ যে 6 জন সেদিন পুলিশের গুলিতে নির্মমভাবে মৃত্যুবরণ করেছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দর্শক, আমাদের এডিটোরিয়াল চয়েজে আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অন্তর্বর্তীকালীন সরকারের আর 1 মাস সময় নেই। হঠাৎ করে এমন একটি বিষয় তার অবতারণ করলো, মানুষ একটা জিনিস চিন্তা করি যে একটি সরকার 15-16 মাস প্রথমে শুরু করেছিল যে বিশাল প্রত্যাশা নিয়ে। তার প্রত্যাশা তো কোনো কিছুই মানুষকে তো যে পরিমাণ হতাশায় নিমজ্জিত করেছে এই সরকারের অনেকগুলো বিষয়। ঠিক আরও একটি বিষয়, তারা সরকারের শেষ সময়ে এসে কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে এটা আমরা জানি না। তবে এটি খুবই নিন্দনীয়, বা সমালোচকরা খুব ভালোভাবে দেখছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আলোচনা। বিষয়টি অন্য কিছু নয়, বিষয়টি হচ্ছে ঢাকার মন্ত্রীপাড়ায় 3টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভবনে থাকবে 72টি ফ্ল্যাট,
যার আয়তন হবে 8,500 থেকে 9,030 বর্গফুট। এই জন্য নেওয়া হচ্ছে 786 কোটি টাকার একটি প্রকল্প। রাজধানী বেলি রোড, মিন্টু রোড ও হেয়ার রোড মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত। নতুন 3 ভবনে হবে বেলি রোড ও মিন্টু রোডে। নতুন প্রকল্পে সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। মন্ত্রীপাড়ায় এখন মন্ত্রীদের জন্য বাংলো বাড়ি আছে 15টি, আর বেলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামের 3টি ভবন রয়েছে। প্রতিটি ভবনে 10টি করে 30টি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 5,500 বর্গফুট। মন্ত্রীপাড়া ছাড়াও গুলশান, ধানমন্ডিতে মন্ত্রীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে মন্ত্রীদের বসবাসের জন্য ঢাকায় মোট 71টি বাংলো বাড়ি ও ফ্ল্যাট চিহ্নিত করেছে সরকারি আবাসন অধিদপ্তর। সেগুলো শুধু মন্ত্রীদের জন্য নির্দিষ্টকরণের প্রস্তাব করা হয়েছে। ফলে কার্যত মন্ত্রীদের বসবাসের জন্য আবাসনের সংকট নেই। তারপরও কেন নতুন করে 72টি বিশাল আকৃতির ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হলো, সে বিষয়ে জানতে চাইলে গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মতিন ইতিমধ্যে গণমাধ্যমকে বলেছেন, 2024 সালের 5 আগস্টের পর অনেক বাংলো ও ফ্ল্যাট খালি ছিল। সেখানে সাংবিধানিক সংস্থার পদধারী ব্যক্তিদের কেউ কেউ থাকছেন। সাংবিধানিক পদের ব্যক্তিদের জন্য আলাদা বসবাস রয়েছে। তারপরও তারা কেন মন্ত্রীপাড়ায় থাকছেন জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রীপাড়ায় তাদের থাকার বসবাসের অনুমতি দিয়েছে সরকার বাহাদুর অনুমতি দিতেই পারে, কিন্তু সরকার যখন একটা অনুমতি দেওয়ার আগে চিন্তা করা উচিত যে সেই যার জন্য যেই যা প্রযোজ্য তারা কি সরকার করছে কিনা, কি প্রয়োজন ছিল ঠিক এই সময় এতগুলো ফ্ল্যাট তৈরি করার। আচ্ছা, একটা কথা আমরা চিন্তা করি, আমরা কেউ ভাবতে পারছি 8,500 থেকে 9,000-এর উপরে এক একটি ফ্ল্যাটের আয়তন, মানে এরকম এখানে একটা মন্ত্রী, মানে এটা কি আমাদের মনে হয় যে এটা একটা স্বাভাবিক অবস্থায় বাংলাদেশ কি এই পর্যায়ে চলে গেছে? আমরা জানি না, আমাদের সরকার বাহাদুর বলতে পারবে যে এটা কি খুব বেশি প্রয়োজন ছিল। সূত্র জানিয়েছে, নতুন নির্মাণের প্রকল্প নির্মাণে বেশি আগ্রহী আমলারা। মন্ত্রীদের নতুন ভবনে বাসা দেয়া গেলে এখনকার বড় বড় এই 5,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলোতে উঠতে পারবেন আমলারা। সাংবিধানিক পদের ব্যক্তিদের আলাদা আবাসনের ব্যবস্থা এখনই রয়েছে। সেখানে ফ্ল্যাট খালি থাকছে, কিন্তু সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কেউ কেউ থাকছেন মন্ত্রীপাড়ায়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকের মতে, নির্বাহী বিভাগের নীতি নির্ধারণী ব্যক্তিদের সঙ্গে বিচার বিভাগ ও সাংবিধানিক সংস্থার ব্যক্তিদের বসবাস না করাই ভালো। এতে তাদের প্রভাবান্বিত হওয়ার সুযোগ থাকে। নতুন ভবন নির্মাণের বিষয়ে তিনি বলেন, ব্রিটিশ আমলে ঔপনিবেশিক শাসকদের জন্য 2-3 বিঘা জমিতে বাংলো করা হতো। এখনো দেশে 4 কোটি মানুষ 2 বেলা খেতে পায় না। সেই দেশের মন্ত্রীদের জন্য বিশাল আকৃতির ফ্ল্যাট নির্মাণ অত্যন্ত বেমানান। এখানে কি কি থাকবে? সুইমিং পুল থাকবে প্রতিটি ভবনে মন্ত্রীদের জন্য। ভবন নির্মাণের প্রকল্পটির নাম ঢাকাস্থ রমনায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সাংবিধানিক সংস্থার প্রধান সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য 3টি বহুতল আবাসিক ভবন নির্মাণ। প্রকল্পটি নিচ্ছে গণপূর্ত অধিদপ্তর। 8 জানুয়ারি সরকারের সচিবালয় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় প্রকল্পটি 2028 সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। নথিতে দেখা যায় নতুন 2টি ভবন হবে বেলি রোড 20 ও 21 নম্বর বাংলো বাড়ির জায়গায়। অন্য ভবনটি হবে মিন্টু রোডের 35 নম্বর বাংলো বাড়িতে। 3টি বাড়ি এখন দ্বিতল ডুপ্লেক্স ভবন। এই 3 ভবনের 2 শ্রেণীতে 72টি বিশাল আকৃতির ফ্ল্যাট বানানোর কথা বলছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিটি ভবন হবে 11 তলা। বেলি রোডে 2টি ভবনে 18টি করে 36টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটির আকার হবে 9,030 বর্গফুট। মিন্টু রোডে ভবনটিতে ফ্ল্যাট হবে 36টি। সেখানে প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে 8,500 বর্গফুট। অপেক্ষাকৃত বড় ফ্ল্যাটগুলো মন্ত্রীদের বরাদ্দ দেওয়া হবে। বাকিগুলোতে থাকবেন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা। ফ্ল্যাটের একাংশ কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে। রাজস্ব আদায়ের দিক থেকে সরকার অনেক পিছিয়ে। এমন অবস্থায় ঘাড়ে আর কত বোঝা নেবে? ঘাড় তো আগে থেকেই ভাঙা। জাহিদ হোসেন বলেছেন, অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মন্তব্য এটি, রাজধানীতে উচ্চ মধ্যবিত্তরা সাধারণত 1,500 বর্গফুট আয়তনের ফ্ল্যাটে থাকেন। এসব ফ্ল্যাটে থাকে 3টি শয়নকক্ষ, খাবার ঘর ও বসার ঘর থাকে। শৌচাগার থাকে 3টি। মন্ত্রীদের ফ্ল্যাট হবে এসব ফ্ল্যাটের প্রায় 6 গুণ। অন্যদিকে সরকারের নিম্নপদের কর্মচারীরা বাসা পান সর্বনিম্ন 650 বর্গফুট আয়তনের। মন্ত্রীদের ফ্ল্যাটের আকার হবে কর্মচারীদের বাসার প্রায় 14 গুণ।
নতুন প্রকল্পে মন্ত্রীদের ভবনে ব্যায়ামাগার ও জিমনেশিয়াম, কমিউনিটি স্পেস, অনুষ্ঠান করার স্থান, সুইমিং পুল ইত্যাদির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। সুইমিং পুল হবে প্রতিটি ভবনের ছাদে। সুইমিং পুলের সরঞ্জাম ও উপকরণ কেনার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 3 কোটি টাকা। তবে 8 জানুয়ারি সভায় সুইমিং পুল রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়। বৈঠক সূত্র বলছে, সেখানে উপস্থিত একাধিক কর্মকর্তা তাদের মতামত বলেন, 3টি ভবনে সুইমিং পুল করা হলে তা পরিচালনা রক্ষণাবেক্ষণে বিপুল টাকা ব্যয় হবে। সুইমিং পুল পরিচালনায় দক্ষ জনবলেরও প্রয়োজন হবে। 3টি ভবনে আসবাব ও পর্দা কেনার জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 20 কোটি টাকা। সূত্র বলছে, এত ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। আলোচনা শেষে প্রকল্পের ব্যয় আরও যাচাই করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। যখন এই অবস্থায় নির্দেশ দেওয়া হয়, তখনই ঠিক ইফতেখার উদ্দিন বলেছেন যে এগুলো বিশেষ করে যে আমাদের নৈতিকতার মানদণ্ড যদি আমরা দেখি এবং যদি আমাদের বাংলাদেশের দীর্ঘকালের যে পুঞ্জীভূত রাজনৈতিক ও আমলাতান্ত্রিক ও সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় এ ধরনের ব্যবস্থা পরিহার করা বাঞ্ছনীয়। আমরা একটা বিষয় খুব পরিষ্কার করে বলি, রাজস্ব আদায়ের দিক থেকে সরকার এমনি এখন অনেক পিছিয়ে আছে। এমন অবস্থায় যেটা জাহিদ হোসেন বলছে, ঘাড়ে আর কত বোঝা নেবে, ঘাড় তো আগে থেকেই ভাঙা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন অত্যন্ত ক্ষুব্ধভাবে কথাটি বলেছেন গণমাধ্যমে। এখন আমাদের সব বোঝা উচিত যে এই যে মন্ত্রীপাড়ায় এখন আমরা যে ধরনের যে ফ্ল্যাটগুলো আছে সেগুলোর যে আয়তন আছে সর্বমোট 5,000 বর্গফুট। ফ্ল্যাটে রয়েছে 4টি বড়, যদি বলি যে 4টি বড় বড় কক্ষ রয়েছে, সেখানে আমাদের তাদের কার্যালয় রয়েছে, শয়নকক্ষ রয়েছে, একটা বসার ঘর রয়েছে, ড্রয়িং রুম রয়েছে, অফিস কক্ষ, বিশ্রাম নেওয়ার জন্য লিভিং রুম, একটি খাবার ঘর, রান্নাঘর, 6টি শৌচাগার, টয়লেট। ঠিক এর পরেও আর কি প্রয়োজন হতে পারে? আমরা ঠিক জানি না যে একটি রাষ্ট্র ব্যবস্থায় যখন সরকার থাকে, সরকার তার আয় ব্যয়, জনগণের ট্যাক্স নির্ধারণ করে, তার সার্বিক ব্যয় নির্ধারণ করে, তার আয় কিভাবে, এগুলো চিন্তা করতে হয়। এমনি আমরা চারিদিক থেকে নানা ধরনের দাতাদেশ থেকে ঋণে জর্জরিত। ঠিক এমন সময় এরকম প্রকল্প নেওয়াটা কি খুব যৌক্তিক কিনা আশা করি সরকার বাহাদুর পুনর্বিবেচনা করবেন।